হ্যালো এভরিওয়ান। আমরা আজকে যে চ্যাপ্টার শুরু করছি সেটা হচ্ছে আমাদের এনসিইআরটি বায়োলজিতে চ্যাপ্টার নাম্বার 15। যেখানে চ্যাপ্টার নাম্বার 15 এর নাম কি আছে? নাম দেওয়া আছে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন। এই যে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারে আমরা যে সমস্ত টপিকসগুলো আমরা আজকে পড়বো বা আমাদের এই টোটাল চ্যাপ্টার আমরা পড়বো সেগুলো হচ্ছে কি, ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড ইটস কম্পোনেন্টস, অর্থাৎ ব্লাড কি আর ব্লাডের কম্পোনেন্ট কি কি আছে, ব্লাডের ক্যারেক্টারিস্টিক কি কি আছে সেগুলোকে আমরা পড়বো। সেকেন্ড টপিক যেটা আমরা পড়বো নেক্সট লেকচারে সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং সম্পর্কে পড়বো, ব্লাডের কোয়াগুলেশন সম্পর্কে পড়বো এবং লিম্ফ যেটা আছে একটা অ্যানাদার বডি ফ্লুইড সেটা সম্পর্কে আমরা পড়বো। নেক্সট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কি কি অর্গান পড়ে এবং সেখানে কি কি আমরা সার্কুলেটরি সিস্টেমের পার্ট কত টাইপসের আছে, তো সেগুলো আমরা পড়বো। নেক্সট লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল কিভাবে সম্পন্ন হচ্ছে, তো সেটা সম্পর্কে ডিটেলস যা কিছু ডিসকাশন আমাদের আছে সবটা এখানে আমরা ডিসকাস করব। নেক্সট লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইসিজি সম্পর্কে। ইসিজি সম্পর্কে ইসিজির জন্য আমাদের কত রকমের লিডস দরকার হয়, বা ইসিজিতে যে গ্রাফগুলো থাকে সেক্ষেত্রে যে পি কিউ আর এস টি আছে, তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। নেক্সট লেকচারে আমরা জানবো সার্কুলেশন, কত রকমের সার্কুলেশন আছে আর সেই তাদের টাইপস এবং ডিসকাশন আমরা নেক্সট লেকচারে করব। লেকচার নাম্বার 7 আমরা যেটা করবো সেটা হচ্ছে রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, অর্থাৎ হার্ট যে কাজ করছে, হার্টের যে ফাংশন সেটা রেগুলেট করছে, যে সেই রেগুলেশন সম্পর্কে আমরা পড়বো এবং তার ডিসঅর্ডার সম্পর্কে আমরা ডিসকাস করব। তো চলে আসছি আমরা আজকে আমাদের ফার্স্ট টপিকস ডিসকাশন, যেটা হচ্ছে কি ব্লাড অ্যান্ড ইটস কম্পোনেন্টস। আমরা যদি ব্লাড সম্পর্কে পড়তে যাই তো প্রথমে আমাদের জানা দরকার ব্লাড কি জিনিস। তো আমরা জানি ব্লাড হচ্ছে এক ধরনের কি বডি ফ্লুইড। এখন কথা হচ্ছে এই যে বডি ফ্লুইড ব্লাড, তো বডি ফ্লুইড কি জিনিস? আমরা যদি দেখি আমাদের বডি টোটাল কি হচ্ছে, কিছু ওয়াটার বা কিছু ফ্লুইড নিয়ে তৈরি আর কিছু সলিড সাবস্টেন্স নিয়ে তৈরি। সলিড সাবস্টেন্সের মধ্যে মাসেল, বোনস এগুলো আছে, আর যেটা আমাদের ফ্লুইড পার্টের মধ্যে সেটা হচ্ছে বডি ফ্লুইড। তো আমাদের যে টোটাল বডি ওয়েট, সেই বডি ওয়েটে না প্রায় 60%, কতটুকু বললাম আমি, প্রায় 60% যেটা আছে সেই 60% অফ বডি ওয়েটই হচ্ছে কি আমাদের এই বডি ফ্লুইড থাকে। আচ্ছা, এবার হচ্ছে এই বডি ফ্লুইড যেটা আছে না সেটা আবার দু রকমের হয়ে থাকে। কি কি? একটা একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর একটাকে আমরা বলে থাকি এক্সট্রা সেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড মানে কি, যেটা সেলের মধ্যে প্রেজেন্ট থাকে তাকে আমরা বলে থাকি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এই ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পরিমাণ কতটুকু থাকে? 40%। আর এক্সট্রা সেলুলার ফ্লুইড হচ্ছে 20%। এই এক্সট্রা সেলুলার ফ্লুইড কোথায় থাকে? না সেলের বাইরে থাকবে, যে ইন্টারসেলুলার স্পেস আছে সেখানে থাকতে পারে, কোনো ডাক্ট আছে সেই ডাক্টের মধ্যে থাকতে পারে, কোনো স্যাক আছে সেই স্যাকের মধ্যে থাকতে পারে, কোনো টিউব আছে সেই টিউবের মধ্যে থাকতে পারে, তাই না? তো এটা হচ্ছে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে আমরা কি দেখলাম, যে না এটা যদি একটা সেল আমরা বলি তাহলে সেই সেলের মধ্যে যে ফ্লুইড থাকবে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেটা 40% আছে। আর সেলের বাইরে যে কোনো ডাক্ট বা টিউব বা স্যাকের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি 20% এক্সট্রা সেলুলার ফ্লুইড। আমাদের ব্লাড যেটা না সেটা এক ধরনের কি হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, এই যে ব্লাড ছাড়া আর কি কি এক্সট্রা সেলুলার ফ্লুইড আমাদের আছে? আমরা ব্লাড ছাড়া লিম্ফকে দেখতে পাবো এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাবো যে ইন্ট্রা অকুলার ফ্লুইড, অর্থাৎ কি হচ্ছে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার যেগুলো থাকে সেগুলো আমাদের এর মধ্যে আসতে পারে। এছাড়া আমরা জানি সাইনোভিয়াল জয়েন্ট আছে, সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকতে পারে। তো এগুলো সবই কি হচ্ছে আমাদের এক একটা কি এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো আমরা আজকে আমাদের ডিসকাশন ব্লাডের মধ্যে লিমিটেড রাখবো, এবং পরবর্তী একটা লেকচার আছে সেটাতে আমরা লিম্ফ সম্পর্কে সামান্য ছোট্ট একটা ডিসকাশন আমরা করব। তো যদি আমরা দেখি ব্লাডের গল্পে, তো নর্মাল অ্যামাউন্ট অফ ব্লাড কত হয়? যদি সেটা কোনো একটা মেল পার্সন হয় তাহলে আমরা জানি কি তার ব্লাড জেনারেলি 5 থেকে 5.5 লিটার হয়ে থাকে। আর যদি সেটা কোনো ফিমেল হয় তাহলে তার ক্ষেত্রে ব্লাডের পরিমাণ হয় 4.5 লিটার থেকে 5 লিটার, মানে অ্যাভারেজ আমরা বলতে পারি 5 লিটার। কিন্তু কথা হচ্ছে কি এটা সব পার্সনেরই থাকবে না। যদি আমরা আইডিয়ালি দেখি যে একটা পার্সন যার বডি ওয়েট হচ্ছে 70 কেজি, তাহলে সেই 70 কেজি বডি ওয়েটের মেল বা ফিমেলের ব্লাডে কম্পোনেন্ট কিন্তু আমরা এটা দেখলাম। কোশ্চেন উঠে আসছে যে মেল বডিতে ব্লাড বেশি পরিমাণে থাকে কেন আর ফিমেল বডিতে ব্লাড কম পরিমাণে থাকে কেন? তাহলে এর অ্যান্সার হচ্ছে যে মেল বডিতে মানে ব্লাড কম্পোনেন্ট তৈরির জন্য, ব্লাড তৈরির জন্য যে সমস্ত ফ্যাক্টর রেসপন্সিবল না, সেই সমস্ত ফ্যাক্টর কি হচ্ছে মেল এবং ফিমেল বডিতে কমন, শুধু একটা ফ্যাক্টর ছাড়া। আর সেই ফ্যাক্টরটা কি? টেস্টোস্টেরন হরমোন, যেটা মেল বডিতে কি হচ্ছে অ্যামাউন্টে বেশি থাকে আর ফিমেল অ্যামাউন্টে থাকে না বা খুব রেয়ার পরিমাণে থাকে। তো সেই জন্য কি হচ্ছে আমাদের এই মেল আর ফিমেলে ব্লাড অ্যামাউন্টের ক্ষেত্রে এই ডিফারেন্সটা আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই বডি ফ্লুইডের নেসেসিটি কি, বডি ফ্লুইড কেন দরকার পড়লো,
বিকজ আমাদের বডিতে একটা সেলের মধ্যে কি হচ্ছে, মেটাবলিজম কমপ্লিট হচ্ছে। এই যে মেটাবলিজম কমপ্লিট হচ্ছে, এর কারণে কি হচ্ছে, বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। তাহলে সেই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে আমাদের সেল থেকে বাইরে বের করতে হবে। যদি আমরা সেল থেকে বাইরে বার না করি, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা সেলের ফাংশন এফিসিয়েন্টলি হবে না। ঠিক একই রকম ভাবে মেটাবলিজম কমপ্লিট হতে গেলে নিউট্রিয়েন্টসেরও তো দরকার। উইদাউট নিউট্রিয়েন্টস কোনো মেটাবলিজম হবে না। কেন, যে কোনো মেটাবলিক রিয়াকশন হতে গেলে তার জন্য কি হচ্ছে, নিউট্রিয়েন্ট সাবস্টেন্স আমাদের দরকার। তাহলে এই যে নিউট্রিয়েন্টস যেগুলো আছে সেগুলোকে ভিতরে আসতে হবে, আর যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে বাইরে যেতে হবে। এখন এটা শুধু সেল থেকে বাইরে গেলে বা সেলের ভিতরে আসলেই তো হবে না, কারণ আমরা যে ফুড ইনজেকশন করছি সেটা মাউথের থ্রু দিয়ে হচ্ছে। তাহলে সেটা আমাদের সেলে, আমাদের লেগ, আমাদের যে পা আছে সেই পায়ের যে সেলগুলো আছে সেখানে কি করে পৌঁছাচ্ছে, আমাদের হাতের যে সেলগুলো আছে সেখানে কিভাবে পৌঁছাচ্ছে, আমাদের ব্রেনে কিভাবে পৌঁছাচ্ছে। তো এর জন্য একটা কি ট্রান্সপোর্ট মিডিয়ামের দরকার হয়, তাই না? তো সেই ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবেই কিন্তু আমাদের এই বডি ফ্লুইডগুলো ফাংশন করে থাকে। তাই এনসিইআরটি ইনিশিয়ালি আমাদেরকে বলছে যে বিভিন্ন যে নিউট্রিয়েন্ট আছে বা অক্সিজেন আছে বা আদার এসেন্সিয়াল সাবস্টেন্স আছে সেগুলোকে ট্রান্সপোর্টের জন্য, এবং আমাদের বডিতে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং হার্মফুল সাবস্টেন্স আছে সেগুলোকে রিমুভ করার জন্য কন্টিনিউয়াসলি কি হচ্ছে, আমাদের এই ট্রান্সপোর্ট চলছে। তাহলে একটা সেলকে যদি এফিসিয়েন্ট মেকানিজমে ফাংশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সাবস্টেন্সগুলোকে মুভ করাতে হবে কোথাও, টু দ্য সেল এবং ফ্রম দ্য সেল। টু দ্য সেল কারা যাবে, নিউট্রিয়েন্টস যারা আছে তারা যাবে, হ্যাঁ। আর ফ্রম দ্য সেল কারা যাবে, এই যে হার্মফুল সাবস্টেন্স আছে তারা যাবে, সেল থেকে বেরিয়ে যাবে। এবার এই যে মেথডটা সেটা সমস্ত অ্যানিমেলের বডিতে হচ্ছে, এটাকে আমরা বলছি সার্কুলেটরি সিস্টেম বা সার্কুলেশন, তাই না? এই যে ট্রান্সপোর্ট সেটা বিভিন্ন অ্যানিমেল বিভিন্ন রকম ভাবে কমপ্লিট করছে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি স্পঞ্জ অ্যান্ড স্লেন্ট্রেট মানে কি পরিফেরা এবং নিডারিয়া, যে অ্যানিমেল কিংডমের দুটো ফাইলাম না, তো তাদের ক্ষেত্রে এটা কি হচ্ছে না, ওয়াটারের থ্রু দিয়ে কমপ্লিট হয়ে থাকে। তারা কি করছে, তাদের বডি ক্যাভিটি এবং সারাউন্ডিং এর মধ্যে ওয়াটার এর এক্সচেঞ্জের মাধ্যমে এই এক্সচেঞ্জটা কমপ্লিট করে থাকে বা এই ট্রান্সপোর্ট বা সার্কুলেশনকে কমপ্লিট করে থাকে। কিন্তু যখন আমরা মোর কমপ্লেক্স অর্গানিজমের কথা বলছি, অর্থাৎ কি হচ্ছে, ভার্টিব্রেটস যারা আছে তাদের কথা বলছি, তো এই ভার্টিব্রেটস এর ক্ষেত্রে এই ট্রান্সপোর্টের জন্য আমরা কি করছি, ব্লাডকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই ব্লাড যে আছে সেটা হচ্ছে মোস্ট কমন বডি ফ্লুইড, যেটা কি করতে পারে আমাদের হায়ার অর্গানিজমের ক্ষেত্রে, না এই পারপাসে কাজ করছে। কোন পারপাসে, না ট্রান্সপোর্ট অফ দ্য সাবস্ট্যান্সেস টু দ্য সেলস অ্যান্ড ফ্রম দ্য সেলস। ওকে, তো এছাড়া আর কি আছে, এছাড়া অ্যানাদার যে বডি ফ্লুইড আছে সেটা হচ্ছে লিম্ফ। তা আমরা এই চ্যাপ্টারে আমরা এই ব্লাড অ্যান্ড লিম্ফ সম্পর্কে কিন্তু আমাদের ডিসকাশনকে কন্টিনিউ রাখবো। তো চলে আসে আমাদের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে কি ব্লাড সম্পর্কে। ব্লাড কি জিনিস, ব্লাডের ক্ষেত্রে বলা হচ্ছে এটা একটা স্পেশাল কানেকটিভ টিস্যু। আমরা পড়েছি, আমাদের একটা চ্যাপ্টার আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, তো সেই চ্যাপ্টারে আমরা পড়েছি যে বেসিক্যালি 4 টাইপসের আমাদের টিস্যু হয়ে থাকে। সেই 4টে টাইপস কি, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নিউরাল টিস্যু। এই যে কানেকটিভ টিস্যু, সেই কানেকটিভ টিস্যুকে আমরা আবার 3 ভাগে ভাগ করে থাকি। একটা আমরা পড়ে থাকি যে না, কি পড়ে থাকি আমরা, না লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু এবং তার সঙ্গে হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যুটা না। তো এই স্পেশাল কানেকটিভ টিস্যুর মধ্যে আছে ব্লাড, বোন, কার্টিলেজ। তো সেই ব্লাড হচ্ছে তার মধ্যে একটা অন্যতম। আরো একটা জিনিস আমরা পড়ে থাকি যে ব্লাড হচ্ছে একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু, তাই না? এখন যদি কানেকটিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিকের কথা আমরা বলি, তাহলে কানেকটিভ টিস্যুর যে ক্যারেক্টারিস্টিক আছে, ফার্স্ট গল্প সেখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেসোডার্মাল অরিজিন। মেসোডার্মাল অরিজিন মানে কি, না এরা কিন্তু মেসোডার্ম যে এমব্রায়ো যে থাকে না, সেই এমব্রায়োর যে লেয়ার থাকে 3টে, আমরা জানি এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তো সেই মেসোডার্ম থেকে কিন্তু এর অরিজিন হয়ে থাকে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক যেটা আমরা কানেকটিভ টিস্যু সম্পর্কে পড়তে পাই সেটা হচ্ছে কি, না এদের মধ্যে ম্যাট্রিক্স যেটা থাকে না, সেই ম্যাট্রিক্সের অ্যামাউন্টটা বেশি থাকে কার থেকে, সেলুলার কম্পোনেন্ট থেকে। আর থার্ড ক্যারেক্টারিস্টিক যেটা আমরা পড়ে থাকি সেটা হচ্ছে কানেকশন করে থাকে, তাই না? কাকে কাকে কানেক্ট করে থাকে, ডিফারেন্ট টিস্যুকে কানেক্ট করতে পারে, ডিফারেন্ট অর্গানকে কানেক্ট করতে পারে, ডিফারেন্ট অর্গান সিস্টেমকে কানেক্ট করতে পারে। তো ব্লাড কিন্তু এই ফাংশনও কমপ্লিট করে থাকে। ব্লাডে ম্যাট্রিক্সের পরিমাণও বেশি, কি করে বেশি সেটা আমরা পরে দেখবো। আর ব্লাড মেসোডার্মাল অরিজিনও হয়ে থাকে। তো এই 3টে ক্যারেক্টারিস্টিকের জন্য আমরা কি বলছি, ব্লাডকে কানেকটিভ টিস্যু বলছি।
তো এটা কি কি নিয়ে তৈরি? নেক্সট হচ্ছে কি কি নিয়ে তৈরি না, তিনটে জিনিস নিয়ে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ফ্লুইড ম্যাট্রিক্স, নেক্সট হচ্ছে প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস। তাহলে কনসিস্টিং অফ ফ্লুইড ম্যাট্রিক্স, প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্ট, এই তিনটে কম্পোনেন্ট নিয়ে আমরা ব্লাডকে তৈরি হতে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা চলো আসি প্লাজমার গল্পে। যে প্লাজমা যেটা আছে সেটা কি হচ্ছে স্ট্র কালার্ড হয়ে থাকে। এর কালার কেমন হয়? স্ট্র কালার্ড। এটা কি হচ্ছে ভিসকাস ফ্লুইড। কেন ভিসকাস ফ্লুইড? আমরা দেখতে পাবো যে এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেখানে প্লাজমা প্রোটিন প্রেজেন্ট আছে। তো প্লাজমা প্রোটিন তার ভিসকোসিটিকে বাড়িয়ে দিচ্ছে। ওকে, এটা নিয়ারলি ব্লাডের মধ্যে কতটুকু থাকে? 55% প্রেজেন্ট থাকে। আমরা যদি একটা ফ্লো চার্ট তৈরি করি তাহলে আমরা এরকমটা দেখতে পাবো যে ব্লাড যেটা আছে না, তার যদি আমরা কম্পোনেন্ট ডিভিশন করি তাহলে কি হচ্ছে না, একটা হচ্ছে প্লাজমা যেটা হচ্ছে 55% প্রেজেন্ট থাকে ব্লাডের মধ্যে, আর একটা হচ্ছে কি ব্লাড সেলস বা ফর্মড এলিমেন্টস। এটাকেই এনসিআরটি বলছে ফর্মড এলিমেন্টস। তো ব্লাড সেলস বা ফর্মড এলিমেন্টস যারা আছে এরা থাকে 45%। ওকে, এখন এই যে 45% আর 55%, এই 55% প্লাজমার মধ্যে আবার আমরা যদি দেখি সেখানে ওয়াটারের পরিমাণটা আছে কতটুকু না, 90 থেকে 92%। এই পরিমাণ কি হচ্ছে ওয়াটার প্রেজেন্ট আছে। আর বাকিটা যেটা আছে সেটা হচ্ছে আদার সাবস্টেন্স বা সলিড সাবস্টেন্স বলতে পারি। এই যে সলিড সাবস্টেন্স আছে সেই সলিড সাবস্টেন্সের মধ্যে আবার কি হচ্ছে ডিফারেন্ট কম্পোজিশন আছে, তাই না? তো সেখানে আমরা কি কি দেখতে পাবো? একটা হচ্ছে প্লাজমা প্রোটিনকে দেখতে পাবো, একটা হচ্ছে আমরা নিউট্রিয়েন্টসকে দেখতে পাবো, একটা হচ্ছে আমরা ওয়েস্ট বা এক্সক্রিটরি প্রোডাক্টসকে দেখতে পাবো, একটা হচ্ছে আমরা ভিটামিনসকে দেখতে পাবো, একটা হচ্ছে আমরা হরমোনসকে দেখতে পাবো। ঠিক আছে, এই এই সমস্ত কম্পোনেন্টকে দেখতে পাবো। এছাড়া আমরা মিনারেলস বা আয়নসকে আমরা দেখতে পাবো। তাহলে এই সমস্ত সলিড সাবস্টেন্স গুলো কিন্তু প্রেজেন্ট আছে ওয়াটার ছাড়াও প্লাজমার মধ্যে। তো এই যে প্লাজমা, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি 90 থেকে 92% ওয়াটার প্রেজেন্ট আছে, আর 6 থেকে 8% যেটা আছে সেটা হচ্ছে কি প্লাজমা প্রোটিন প্রেজেন্ট আছে। কি কি প্লাজমা প্রোটিন মেজরলি আমরা পেয়ে থাকি? তাহলে মেজর যে প্রোটিন আছে সেটা হচ্ছে তিনটে, একটা হচ্ছে ফাইব্রিনোজেন, একটা হচ্ছে গ্লোবিউলিন, আর এটা হচ্ছে অ্যালবুমিন। তাহলে এই তিনটে মেজর প্লাজমা প্রোটিন আমরা কিন্তু ব্লাডের মধ্যে দেখতে পাই। এবার এদের তিনজনের ফাংশন কি কি আছে? যদি আমরা ফার্স্ট ফাইব্রিনোজেনের কথা বলি তাহলে ফাইব্রিনোজেন জেনারেলি কি হচ্ছে ফর ক্লটিং অর কোয়াগুলেশন অফ ব্লাড, ব্লাড কোয়াগুলেশনের জন্য মেনলি রেসপন্সিবল। যদি আমরা গ্লোবিউলিনের কথা বলি, গ্লোবিউলিন প্রাইমারিলি কি হচ্ছে ইনভলভ থাকে কিসের জন্য? ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি, বডি ডিফেন্স মেকানিজমের জন্য। আর অ্যালবুমিনের প্রাইমারি ফাংশন আমরা যদি বলি তাহলে কি হচ্ছে মেনলি হচ্ছে অসমোটিক ব্যালেন্সের ক্ষেত্রে এটা আমাদের হেল্প করে থাকে। ওকে, আচ্ছা এই তিন রকম প্রোটিনের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কে থাকে? তাহলে অ্যামাউন্টের বেসিসে যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে অ্যালবুমিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, তারপর হচ্ছে ফাইব্রিনোজেন। আর যদি সাইজের বেসিসে দেখি তাহলে সব থেকে স্মলেস্ট হচ্ছে না অ্যালবুমিন। ঠিক আছে, অ্যালবুমিন হচ্ছে সব থেকে স্মলেস্ট। ওকে, চলো নেক্সট। এই যে প্লাজমা আছে সেই প্লাজমার মধ্যে স্মল অ্যামাউন্টে মিনারেলস আছে আমরা বললাম। আর মিনারেলস এর মধ্যে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি? সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড, এগুলো হচ্ছে মেজর। ওকে, এছাড়া আদার্স কম্পোনেন্টও কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, নেক্সট আমরা আসি যে নিউট্রিয়েন্ট কি কি আছে। নিউট্রিয়েন্টের গল্প যদি বলি তাহলে গ্লুকোজ আছে, অ্যামিনো অ্যাসিড আছে, লিপিড আছে। লিপিড প্রোফাইল আমরা টেস্ট করে থাকি না, সুগার টেস্ট করা হয় ব্লাডের ক্ষেত্রে। তো সুগার কি? গ্লুকোজ, গ্লুকোজ লেভেলকে আমরা মেজারমেন্ট করে থাকি। আর লিপিড প্রোফাইলের ক্ষেত্রে আমরা কোলেস্টেরল মেজারমেন্ট করি, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল, তাই না? এগুলো সবই কি হচ্ছে লিপিড। তো এই লিপিড এটাও হচ্ছে একটা নিউট্রিয়েন্টস। এগুলো কিন্তু প্লাজমার মধ্যেই প্রেজেন্ট থাকে, যেগুলো কি হচ্ছে অলওয়েজ ইন ট্রানজিট ইন দ্য বডি, বডিতে কি হচ্ছে অলওয়েজ ট্রানজিট করছে এটা। এছাড়া আদার্স কিছু থাকে কি? হ্যাঁ, অবভিয়াসলি আমরা জানি ব্লাড কোয়াগুলেশন হয়ে থাকে, তাহলে সেই ব্লাড কোয়াগুলেশনের জন্য যে ক্লটিং ফ্যাক্টরস গুলো রেসপন্সিবল সেগুলো কিন্তু প্লাজমার মধ্যে ইনঅ্যাক্টিভ অবস্থায়, অর্থাৎ কি হচ্ছে সলিউবেল। ইনঅ্যাক্টিভ মানে কি? এটা কিন্তু সলিউবেল অবস্থায় আছে। যখনই সেটা ইনসলিউবেল হয়ে যাবে তখনই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি কম্পোনেন্ট পেলাম সেগুলো আমি আগেই বলে দিয়েছি, আর সেগুলো আমরা ডিসকাসও করছি। এখন আমরা একটা টার্মস পাবো যেটাকে বলা হচ্ছে সিরাম। হোয়াট ইজ সিরাম? সিরাম হচ্ছে প্লাজমা উইথাউট ক্লটিং ফ্যাক্টর। মানে আমরা যদি ক্লটিং ফ্যাক্টরকে বাদ দিয়ে দিই প্লাজমার মধ্যে থেকে তাহলে যেটা আমরা পাবো সেটাকে বলবো সিরাম। তাহলে এখানে আমরা কিছু টার্মস ডিসকাস করে নিই। যেমন হচ্ছে আমরা যদি প্লাজমার কথা বলি তাহলে ব্লাডের কম্পোনেন্ট থেকে আমরা কাকে বাদ দিয়ে দিচ্ছি? ব্লাডের কম্পোনেন্ট থেকে আমরা ব্লাড সেলকে বাদ দিয়ে দিচ্ছি।
ঠিক আছে? তাহলে ব্লাড সেলকে বাদ দিলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্লাজমা। আর সিরাম কাকে বলছি? আর সিরাম হচ্ছে যখন আমরা প্লাজমা থেকে তার ক্লটিং ফ্যাক্টর গুলোকে বাদ দিয়ে দিচ্ছি। কাকে বাদ দিয়ে দিচ্ছি? ক্লটিং ফ্যাক্টর। তারপরে আমি ব্লাড থেকে কি কি বাদ দিচ্ছি? তাহলে ব্লাড থেকে আমি বাদ দিচ্ছি ক্লটিং ফ্যাক্টরকে বাদ দিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে আমরা ব্লাড সেলকেও বাদ দিয়ে দিচ্ছি। তাহলে প্লাজমা থেকে ক্লটিং ফ্যাক্টর বাদ গেলে সিরাম, আর ব্লাড থেকে ক্লটিং ফ্যাক্টর এবং ব্লাড সেল বাদ গেলে তবে সেটা সিরামে কনভার্ট হয়ে যাবে। ওকে।